এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 101 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 101 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 4 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। এখন এক একটি বেঞ্চে হচ্ছে 4 জন করে ছাত্র বসতে পারবে বা বসতে পারে। এখন আমাদেরকে বলা হয়েছে যে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে। দেখো, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এক একটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসতে পারে, তাহলে 10টি বেঞ্চ কি ছাত্র বেশি বসতে পারবে না কম বসতে পারবে? হ্যাঁ, অবশ্যই বেশি বসতে পারবে। এবং কত বেশি বসতে পারবে? যেহেতু 10টি বেঞ্চ রয়েছে, তার মানে 10 গুণ বেশি ছাত্র কিন্তু বসতে পারবে, তাই না বন্ধুরা? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই 10-এর সাথে 4কে গুণ করে দেই, তাহলেই কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি যে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে। তাহলে আমরা 3 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি, যেহেতু একটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসতে পারে, তাহলে সেই কথাটি কিন্তু আমরা শুরুতে লিখব। আমরা লিখব হচ্ছে একটি বেঞ্চে একটি বেঞ্চে একটি বেঞ্চে বসতে পারে একটি বেঞ্চে বসতে পারে। যেহেতু 4 জন ছাত্রের কথা বলা হয়েছে, এজন্য আমরা লিখব একটি বেঞ্চে বসতে পারে 4 জন। এরপরে নিচের লাইনে আমরা কি লিখব? যেহেতু এটি গুণ অঙ্ক, আমরা সেই ক্ষেত্রে জানি যে নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয়, তাই না? আমরা একটি সুতরাং দিয়ে দিলাম। এখন আমাদের মোট কতটি বেঞ্চের কথা বলা হয়েছে? আমাদেরকে কিন্তু বলা হয়েছে মোট 10টি বেঞ্চ রয়েছে, তাই না? এই জন্য আমরা এখন এই একটির নিচে লিখে দেব হচ্ছে 10টি। সুতরাং 10টি বেঞ্চে বসতে পারে। দেখো বন্ধুরা, একটি বেঞ্চে যদি 4 জন ছাত্র বসতে পারে, তাহলে 10টি বেঞ্চে কি বেশি ছাত্র বসবে না কম ছাত্র বসবে? অবশ্যই বেশি বসবে। এবং কত বেশি বসবে? আমরা জানি যেহেতু 10টি বেঞ্চ রয়েছে, তার মানে 10 গুণ বেশি ছাত্র কিন্তু বসবে, তাই না? এজন্য আমরা এই 4-এর সাথে এবারে কি করব? 10কে গুণ করে দিব। আমরা লিখব হচ্ছে 4 গুণ 10। দেখো, শেষে যেহেতু জন রয়েছে, আমরা এখানে লিখে দিব জন। এবারে তোমরা ঝটপট করে বের করে ফেলো তো যে 4-এর সাথে 10কে গুণ করলে আমরা গুণফল কত পাই। আশা করি তোমরা সকলেই বের করতে পেরেছো। দেখো, আমরা যদি 4-এর সাথে 10কে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে 4 10-এ 40, তাই না? আমরা এখানে লিখে দিব হচ্ছে সমান সমান দিয়ে 40। যেহেতু শেষে জন রয়েছে, আমরা লিখে দিব জন। তার মানে আমরা এই 40 দ্বারা বুঝতে পারি হচ্ছে 10টি বেঞ্চে বসতে পারে 40 জন ছাত্র, তাই না? তাহলে এই 40 জনকে কি করব? আমরা উত্তর লিখে দেব। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 40 জন। দেখো, আমাদের কিন্তু এই অঙ্কটি খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন। 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? দেখো, আমাদেরকে বলা হয়েছে বাবা প্রতিদিন, প্রতিদিন মানে কতদিন? প্রতিদিন মানে কিন্তু একদিন। তাহলে একদিনে সে 4 ঘন্টা হাঁটেন। এখন আমাদেরকে বলা হয়েছে যে তিনি 7 দিনে কত ঘন্টা হাঁটেন। আচ্ছা, একদিনে যদি তিনি 4 ঘন্টা হাঁটেন, তাহলে 7 দিনে কি বেশি হাঁটবেন না কম হাঁটবেন? হ্যাঁ, অবশ্যই বেশি হাঁটবেন। এবং কত বেশি হাঁটবেন? যেহেতু 7 দিন, তার মানে 7 গুণ কিন্তু বেশি হাঁটবেন, তাই না? তাহলে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? এই 4-এর সাথে 7কে গুণ করে দিয়ে কিন্তু আমরা বের করতে পারি যে তিনি 7 দিনে কত ঘন্টা হাঁটেন, তাই না? তাহলে আমরা 4 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে বাবা, আমরা লিখতে পারি বাবা একদিনে হাঁটেন। একদিনে হাঁটেন, যেহেতু একদিনের কথা আমাদের বলা হয়েছে, এই জন্য আমরা লিখলাম বাবা একদিনে হাঁটেন। আমরা লিখলাম হচ্ছে বাবা একদিনে হাঁটেন। আমাদেরকে বলা হয়েছে বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা, তাই না? আমরা লিখে দিলাম 4 ঘন্টা।
এবারে আমরা কি করব, নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয় আমরা জানি, আমরা একটি সুতরাং চিহ্ন দিয়ে দিলাম। এবারে আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে তিনি 7 দিনে কত ঘন্টা হাঁটেন, তাই না? তাহলে এবারে আমরা নিচের লাইনে লিখব, সুতরাং বাবা একের নিচে আমরা লিখে দেবো এবারে 7, যেহেতু 7 দিনের কথা আমাদের বের করতে বলা হয়েছে এই জন্য আমরা লিখে দিলাম 7, অর্থাৎ বাবা 7 দিনে হাঁটেন। আচ্ছা, একদিনে যদি 4 ঘন্টা তিনি হাঁটেন তাহলে 7 দিনে কি বেশি হাঁটবেন না কম হাঁটবেন? অবশ্যই বেশি হাঁটবেন। এবং কত বেশি হাঁটবেন? যেহেতু 7 দিন তার মানে 7 গুণ কিন্তু বেশি হাঁটবেন। এই জন্য আমরা কি করবো, এবারে এই 4-এর সাথে 7কে আমরা গুণ করে দিব। আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 4 গুণ 7। এখন দেখো শেষে যেহেতু ঘন্টা রয়েছে আমরা লিখে দিব ঘন্টা। আচ্ছা, এবারে যদি আমরা 4-এর সাথে 7কে গুণ করি তাহলে কত হয়ে যায়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমরা জানি 4 7 28। আমরা এখানে লিখে দেব 28 ঘন্টা। শেষে যেহেতু ঘন্টা রয়েছে আমরা এই জন্য লিখে দিলাম ঘন্টা। তাহলে এই 28 ঘন্টা দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে বাবা 7 দিনে মোট 28 ঘন্টা হাঁটেন। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দিব, হচ্ছে 28 ঘন্টা। দেখো তাহলে এই অঙ্কটিকেও কিন্তু খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা যদি 5 নম্বরে লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 22 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? দেখো আমাদেরকে বলা হয়েছে যে উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 22 টাকা। প্রতিটি বই মানে হচ্ছে কতটি বই? আমরা জানি প্রতিটি মানে হচ্ছে একটি, অর্থাৎ একটি বইয়ের দাম হচ্ছে 22 টাকা। সে কিন্তু মোট 4টি বই কিনতে চায়। এখন সে যদি 4টি বই কিনতে চায় তাহলে তার কত টাকা লাগবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, একটি বই কিনতে যদি 22 টাকা লাগে, হ্যাঁ, তাহলে 4টি বই কিনতে কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি টাকা লাগবে। এবং কত বেশি লাগবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যেহেতু 4টি বই সে কিনবে তার মানে তার অবশ্যই 4 গুণ বেশি টাকা লাগবে। এজন্য আমরা কি করতে পারি, এখন এই 22-এর সাথে 4কে গুণ করে দিয়ে কিন্তু খুব সহজে বের করতে পারি তার বই কিনতে মোট কত টাকা লাগবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা 5 নাম্বার দিয়ে এবারে কি লিখব? আমরা 5 নাম্বার দিয়ে লিখব, যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু টাকার অঙ্কটা বের করতে বলা হয়েছে, তাই না, যে কত টাকা লাগবে। এজন্য আমরা কিন্তু টাকাটাকে শেষে লিখব। আমরা 5 নাম্বার দিয়ে লিখব যে একটি বই কিনতে, আমরা লিখব একটি বই কিনতে লাগবে, একটি বই কিনতে লাগবে কত টাকার কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে একটি বই কিনতে লাগবে হচ্ছে 22 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেব 22 টাকা। একটি বই কিনতে লাগবে 22 টাকা। এখন আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছে যে 4টি বই কিনতে কত টাকা লাগবে। এখন আমরা কি করব? আমরা জানি নিচের লাইনে একটি সুতরাং দিয়ে শুরু করতে হয়, আমরা এখানে লিখে দিলাম একটি সুতরাং। এখন এই একের নিচে আমরা লিখে দেব 4, যেহেতু 4টি বইয়ের দাম বের করতে বলা হয়েছে এজন্য আমরা লিখে দিলাম 4। সুতরাং 4টি বই কিনতে লাগবে। এখন দেখো, একটি বই কিনতে যদি 22 টাকা লাগে, 4টি বই কিনতে কি বেশি টাকা লাগবে না কম টাকা লাগবে? অবশ্যই বেশি টাকা লাগবে, তাই না? এবং কত বেশি লাগবে? 4 গুণ বেশি টাকা কিন্তু লাগবে, যেহেতু সে 4টি বই কিনতে চায়। এজন্য আমরা এবারে কি করব? এই 22-এর সাথে 4কে গুণ করে দিব। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 22 গুণ 4, এবং শেষে যেহেতু টাকা রয়েছে আমরা এখানে লিখে দিব টাকা। এখন দেখো, আমরা যদি 22-কে 4 দ্বারা গুণ করি, আমরা কিন্তু এই গুণটা আলাদা জায়গাতে করব। হ্যাঁ, আমরা লিখলাম 22 গুণ 4। দেখো, আমরা জানি গুণের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, প্রথমে আমরা 4কে এই 2 দ্বারা গুণ করব এবং 4কে পরবর্তীতে আমরা এই 2 দ্বারা কিন্তু গুণ করব। তাহলে 4কে যদি এই 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 4 দুগুণ 8, আমরা লিখে দিলাম 8। এবারে 4কে যদি এই 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 4 দুগুণ আবারও কিন্তু হয়ে যায় 8। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 88, তাই না? তাহলে এই 88 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে লিখে দিব 88, শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দিব টাকা। তার মানে এই যে 88 আমরা পাচ্ছি, এই 88 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে সে যদি 4টি বই কিনতে চায় তাহলে মোট টাকা লাগবে হচ্ছে 88 টাকা।
তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ৮৮ টাকা। দেখো আমাদের এই অঙ্কটিও কিন্তু খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। আমরা এরপরে যদি পরবর্তী অঙ্কে চলে যাই বন্ধুরা, আমরা এবার যদি ৬ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, ৬ নম্বরে আমাদেরকে বলা হয়েছে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে ফলাফল লিখে পূরণ করো। দেখো আমাদেরকে বলা হয়েছে যে বাম দিকের যে কলাম রয়েছে, দেখো এই যে এই পাশটা হচ্ছে কি আমাদের বাম সাইড, তাই না? তাহলে এই বাম সাইডে যে কলামটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কলামে কিন্তু অনেকগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ১ ৪ ৭ ৬ ৮ এরকম অনেকগুলো কিন্তু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বলা হয়েছে যে এই সংখ্যাগুলো দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো। তার মানে উপরের যে সারিটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সারিতেও কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? দেখো ৩ ৫ ২ ৭ ৪ ১ ৮ এরকম অনেকগুলো সংখ্যা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলোকে দিয়ে উপরের সারির সংখ্যাগুলোকে আমাদের গুণ করতে বলা হয়েছে এবং গুণ করে আমরা যে ফলাফলটি পাবো, মানে যে উত্তরটি আমরা পাবো, সেই উত্তরগুলো কিন্তু এই খালি ঘরগুলোতে আমাদেরকে লিখে দিতে বলা হয়েছে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, একটি কিন্তু উদাহরণ আমাদের জন্য এই দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে গুণ করি ৪ গুণ ৫ সমান সমান ২০। আচ্ছা দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৪, তাই না? এই ৪-এর সাথে যদি আমরা উপরের এই ৫কে গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? আমরা জানি ৪ ৫-এ ২০। এই দেখো আমরা কিন্তু এই ৪ এবং ৫-এর মাঝামাঝি যে ঘরটি রয়েছে, এই যে মাঝামাঝি ঘরটি রয়েছে, এই ঘরে কিন্তু লিখে দিয়েছি হচ্ছে ২০। দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে ২০। তাহলে আমরা এবারে যে কাজটি করব, আমরা এই সংখ্যাগুলোর সাথে কিন্তু উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেব। যেমন আমি যদি তোমাদেরকে একটি ঘর পূরণ করে দেখাই তাহলে তোমরা আশা করি নিজেরাই প্রত্যেকটি ঘর পূরণ করতে পারবে। আমরা এই প্রথম সারির যদি বাঁ পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১। তাহলে আমরা এই ১-এর সাথে গুণ করব হচ্ছে শুরুতে এই ৩কে, যেহেতু এখানে শুরুতে রয়েছে ৩, তাহলে ১ এবং ৩কে গুণ করলে হয়ে যায় কত বন্ধুরা? হ্যাঁ, ৩ একে ৩। এই ৩ একে যে ৩ পেলাম, এই ৩কে কিন্তু আমরা এই দুটি ঘরের মাঝখানে, মানে এইটার মাঝখানে এবং এইটার মাঝখানে কিন্তু আমরা এখানে লিখে দেবো ৩ একে ৩। এরপরে দেখো একই রকমভাবে ১-এর সাথে যদি এবার আমরা ৫কে গুণ করি তাহলে কত হয়ে যাবে? ৫ একে ৫। আমরা এইখানে কিন্তু লিখে দেবো ৫। আমরা এই ঘরে কিন্তু ১ দিয়ে, যেহেতু এই পাশে ১ রয়েছে, ১ দিয়ে আমরা এই উপরের সংখ্যাগুলোকে গুণ করে যা পাবো এই ঘরে কিন্তু আমরা সেটিকে লিখে দেব। এবারে ১ দিয়ে কাকে গুণ করব? ২কে গুণ করব। আমরা জানি ২ একে ২। দেখো খুবই মজায় কিন্তু আমরা এইগুলোকে পূরণ করতে পারবো। এরপরে দেখো এখানে রয়েছে ৭, অর্থাৎ ৭কে যদি ১ দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় ৭ একে ৭। ৪কে ১ দ্বারা গুণ করলে হয়ে যায় ৪ একে ৪। ১কে ১ দ্বারা গুণ করলে হয় ১ একে ১। ৮কে ১ দ্বারা গুণ করলে হয়ে যায় ৮ একে ৮। ১০কে ১ দ্বারা গুণ করলে হয়ে যায় ১০ একে ১০। ৯কে ১ দ্বারা গুণ করলে হয়ে যায় ৯ একে ৯ এবং ৬কে যদি ১ দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে ৬ একে ৬। দেখো আমাদের কিন্তু এই সারির প্রত্যেকটি ঘর পূরণ করা হয়ে গেল। এবারে যদি আমরা পরবর্তী সারিটি লক্ষ্য করি, অর্থাৎ এই নিচে যে সারিটি রয়েছে, দেখো এটিকে যদি আমরা একটু পূরণ করার চেষ্টা করি, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি কি এখানে বাঁ পাশে রয়েছে ৪। তার মানে এবারে কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যার সাথে, এই উপরের প্রত্যেকটি সংখ্যার সাথে ৪কে গুণ করতে হবে। তাহলে ৩-এর সাথে ৪কে গুণ করলে হয়ে যায় ৩-৪-১২। আমরা এই ঘরে লিখে দিব ১২। এরপরে ৫-এর সাথে যদি ৪কে গুণ করি তাহলে হয়ে যায় ৪-৫-২০। দেখো আমরা কিন্তু আগে থেকে ২০ এখানে লেখা দেখতে পাচ্ছি। এরপরে ২-এর সাথে যদি ৪কে গুণ করি তাহলে হয়ে যায় ৪-২-৮। ৭-এর সাথে ৪কে গুণ করলে হয়ে যায় ৪-৭-২৮। আমরা এখানে লিখে দেবো ২৮। ৪ এবং ৪ মিলে হয়ে যায় ৪-৪-১৬। আমরা এখানে লিখে দেবো ১৬। ১ এবং ৪ মিলে হয়ে যায় ৪ একে ৪। আমরা এখানে লিখে দেবো ৪। ৮ এবং ৪ মিলে হয়ে যায় ৪-৮-৩২। আমরা এখানে লিখে দেব ৩২। ১০ এবং ৪ মিলে হয়ে যায় ৪-১০-৪-১০-৪০। তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো। ৯ এবং ৪কে গুণ করলে হয়ে যায় ৪-৯-৩৬। আমরা এখানে লিখে দেব ৩৬। এবারে ৬-এর সাথে ৪কে গুণ করলে হয়ে যায় ৪-৬-২৪। আমরা এখানে লিখে দেব
24। এবারে একই রকমভাবে যেহেতু নিচে প্রথমে 7 রয়েছে, তার মানে 7-এর ঘরের নামতা ব্যবহার করে, অর্থাৎ 7-এর সাথে এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে কিন্তু আমরা এই ঘরে উত্তরগুলোকে লিখে দেব। তারপরে যেহেতু 6 রয়েছে, 6-এর ঘরেরটা এখানে লিখে দেব, তারপরে 8-এর সাথে গুণ করে এখানে লিখে দেব, 5-এর সাথে গুণ করে এখানে লিখে দেবো। এইভাবে করে কিন্তু প্রতিটি ঘর আমাদেরকে পূরণ করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ঘরগুলো কিন্তু তোমরা নিজেরা পূরণ করবে, ঠিক আছে? যদি তোমরা পূরণ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর যদি না পারো তবে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে এইগুলোকে পূরণ করে দেখাবো। এরপরে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এবারে যদি আমরা 7 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের চিত্রটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা একটি ডট দিয়ে, অর্থাৎ এই যে কিন্তু আমরা অনেকগুলো ডট দেখতে পাচ্ছি, দেখো এই একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে। তার মানে একটি ডট দ্বারা আমরা কিন্তু একটি শিক্ষার্থীকে বুঝতে পারছি, মানে একজন শিক্ষার্থীকে বুঝতে পারছি। তাহলে এখানে মোট ডট রয়েছে কতটি? 1টি 2টি 3টি। তাহলে এই 3টি ডট দ্বারা আমরা বুঝতে পারছি 3জন শিক্ষার্থী এখানে রয়েছে। এখন বলা হয়েছে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে। এইখানে দেখো আমরা কতগুলো ডট দেখতে পাচ্ছি, তাই না? এই একজন ডট মানে হচ্ছে যেহেতু একজন শিক্ষার্থী, তাহলে আমাদের এবারে বের করতে হবে যে এই শ্রেণীকক্ষে মোট কতজন শিক্ষার্থী আছে। বিভিন্ন উপায়ে এটি হিসাব করো। আমাদের কিন্তু এবারে বিভিন্ন উপায়ে এটিকে হিসাব করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা শুরুতে কী উপায়ে এটিকে হিসাব করতে পারি? আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে মোট কতগুলো বেঞ্চ রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি বেঞ্চ কিন্তু এখানে মোট রয়েছে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি 9টি বেঞ্চের মধ্যে এই বেঞ্চটি এবং এই বেঞ্চটি, এই 2টি বেঞ্চ ছাড়া বাকি বেঞ্চগুলো কিন্তু 3জন করে শিক্ষার্থী রয়েছে, তাই না? তাহলে 3জন রয়েছে কতটি বেঞ্চে দেখো তো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তার মানে 7টি বেঞ্চে কিন্তু 3জন করে শিক্ষার্থী রয়েছে। তাহলে আমরা এই 7টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? যেহেতু এক বেঞ্চে 3জন রয়েছে, তাহলে 3কে আমরা 7 দ্বারা কিন্তু গুণ করতে পারি, যেহেতু 7টি বেঞ্চে 3জন করে রয়েছে, তাই না? এটি এবং এটি কিন্তু বাদ। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? 3 এবং 7কে কিন্তু আমরা গুণ করতে পারি। তাহলে আমরা 7টি বেঞ্চের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু পেয়ে যাব। আমরা জানি 3 7 21, তাই না? তার মানে এই 7টি বেঞ্চে কিন্তু 21 জন শিক্ষার্থী রয়েছে। এরপরে বাকি রইল আর কতটি বেঞ্চ? এই একটি বেঞ্চ, এই একটি বেঞ্চ। তাহলে এই 2টি বেঞ্চে মোট শিক্ষার্থী রয়েছে কতজন? 1 জন 2 জন 3 জন। তাহলে এই 21-এর সাথে যদি আমরা 3কে যোগ করে দেই, তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 21 এবং 3 মিলে হয়ে গেল হচ্ছে 24। তার মানে আমরা বুঝতে পারছি কি যে এখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? 24 জন শিক্ষার্থী কিন্তু এখানে মোট রয়েছে, তাই না? দেখো, এটি কিন্তু আমাদের একটি উপায়। আমাদের বিভিন্ন উপায়ে কিন্তু এটিকে বের করতে বলা হয়েছে বা সমাধান করতে বলা হয়েছে। এরপরে দেখো, আমরা এখানে আরেকটি উপায় যদি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3জন করে কতটি বেঞ্চে রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টি বেঞ্চে কিন্তু 3জন করে শিক্ষার্থী রয়েছে, তাই না? এবং এই 2টি বেঞ্চে কিন্তু 1 জন রয়েছে এবং এখানে রয়েছে 2 জন। তাহলে এই শিক্ষার্থীকে যদি আমরা এইখানে নিয়ে আসি, দেখো এই যে একজন শিক্ষার্থী আছে ওকে যদি আমরা এই বেঞ্চে নিয়ে আসি, তাহলে আমরা মনে ধরে নিচ্ছি যে এখানে এই শিক্ষার্থীটি এইখানে বসেছে। তাহলে কিন্তু এই বেঞ্চেও এখন 3জন হয়ে গেল, তাই না? তাহলে এই বেঞ্চটি কিন্তু এখন বাদ পড়ে গেল, এই বেঞ্চে আর একজন শিক্ষার্থীও নেই। তাহলে এই বেঞ্চটি আমরা বাদ দিয়ে দিচ্ছি মনে। হ্যাঁ, এখন আমরা কি পাচ্ছি? আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বেঞ্চে কিন্তু 3জন করে শিক্ষার্থী রয়েছে। আগে এখানে ছিল 2 জন, এখন কিন্তু আর একজন যোগ হয়ে এখানে হয়ে গেল 3 জন, তাই না? তাহলে এবারে আমরা মোট কতগুলো বেঞ্চ দেখতে পাচ্ছি দেখো তো? 1 2 3 4 5 6 7 8। এখন কিন্তু আমাদের বেঞ্চ হয়ে গেল 8টি, তাই না? তাহলে আমরা যদি এবারে যেহেতু এক বেঞ্চে 3জন করে বসে, এই জন্য 3-এর সাথে যদি আমরা যেহেতু 8টি বেঞ্চ রয়েছে, তাহলে আমরা 8কে যদি গুণ করে দেই, দেখো আবারও দেখো, যেহেতু এক বেঞ্চে 3জন করে বসে, এই জন্য আমরা লিখলাম 3, এবং মোট যেহেতু এবারে বেঞ্চ রয়েছে 8টি, এই জন্য আমরা লিখে দিলাম 8। অর্থাৎ 3 এবং 8কে যদি আমরা গুণ করে দেই, একটি বেঞ্চে যেহেতু 3জন বসে, তার মানে 8টি বেঞ্চে কি অবশ্যই 8 গুণ বেশি বসবে, তাই না? এই জন্য আমরা লিখলাম 3 গুণ 8। অর্থাৎ 3 এবং 8কে গুণ করলে হয়ে যায় 3 8
24। দেখো, আমরা আগে যে পদ্ধতিতে এটিকে সমাধান করেছি সেখানেও কিন্তু আমরা পেয়েছি যে মোট 24 জন শিক্ষার্থী আছে বা 24 জন শিক্ষার্থী বসতে পারে। আবার এখন যে পদ্ধতিতে আমরা এটিকে সমাধান করলাম এখানেও কিন্তু আমরা পেয়েছি যে 24 জন শিক্ষার্থী বসতে পারে বা 24 জন শিক্ষার্থী এখানে রয়েছে। আমাদের কিন্তু উত্তর একই হয়েছে। হ্যাঁ, আমরা যে পদ্ধতিতেই সমাধান করি না কেন আমাদের কিন্তু উত্তর 24ই হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটিকে দুটি পদ্ধতিতে বা দুটি উপায়ে কিন্তু আমরা এটিকে সমাধান করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা তোমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এটির উপরে ক্লিক করে তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার ভিডিও খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।